আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোসলেউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস ফাইনাল ইয়ার থেকে বলছি। তো আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন আগে একটা ছোট কুইজ দিয়েছিলাম আপনাদেরকে যে ডিউরিং এক্সারসাইজ আমাদের ব্লাড প্রেশারের কী চেঞ্জ আসবে। ওকে, আচ্ছা, তো আপনারা সবাই রাইট অ্যান্সারটা দিয়েছেন যে ডিউরিং এক্সারসাইজ আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়বে, বাট ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যাবে। বাট একটা কমন আইকিউ যে আমরা জানি ডিউরিং এক্সারসাইজ আমাদের সিম্প্যাথেটিক স্টিমুলেশন বাড়ে। তো আমরা জানি যে সিম্প্যাথেটিক স্টিমুলেশন তো ভ্যাসো কনস্ট্রিকশন করে। তো ভ্যাসো কনস্ট্রিকশন করলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে, এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে। আপনারা জানেন যে টিপিআর ইজ প্রফেশনাল টু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। যেহেতু সিম্প্যাথেটিক স্টিমুলেশন হচ্ছে ডিউরিং এক্সারসাইজ, তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে, টিপিআর বাড়ছে, তো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তো বাড়ার কথা, কিন্তু কমছে কেন? ওকে, এখানে আমাদের আপত্তির বিষয়টা। বাট সিস্টোলিক আমাদের কারো আপত্তি নেই, কারণ আমরা জানি ডিউরিং এক্সারসাইজ সিম্প্যাথেটিক স্টিমুলেশন বাড়ছে, ফলে সেটা আপনার হার্টের যে এই যে বিটা ওয়ান রিসেপ্টর তার উপরে কাজ করছে, এবং বিটা ওয়ান রিসেপ্টরের উপর কাজ করলে আমরা জানি সেটা ক্রোনোট্রপিক অ্যান্ড আয়োনোট্রপিক ইফেক্ট দেয়। দ্যাট মিন্স ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে আয়োনোট্রপিক, এবং হচ্ছে ক্রোনোট্রপিক, হার্ট রেট বেড়ে যাচ্ছে। ওকে, এই দুটো ইফেক্টের কারণে আলটিমেটলি আপনার কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যাচ্ছে। ফলে কার্ডিয়াক আউটপুট ইজ প্রফেশনাল টু সিস্টোলিক ব্লাড প্রেশার। এই দুটো জিনিস আপনাকে অনেক হেল্প করবে, এটা মাথায় রাখবেন একটু, যে কার্ডিয়াক আউটপুট ইজ প্রফেশনাল টু সিস্টোলিক ব্লাড প্রেশার, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ইজ প্রফেশনাল টু ডায়াস্টোলিক। দ্যাট মিনস টিপিআর বাড়লে ডায়াস্টোলিক বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়লে সিস্টোলিক বাড়বে। আচ্ছা, এখন দেখেন, বাট প্রশ্ন হলো, আপনাকে আমি এগুলো বলার আগে একটু স্কেলেটাল মাসেলের, ব্লাড ভেসেলসের কিছু ব্যাপার স্যাপার একটু ক্লিয়ার করে আসি। দেখেন, এই যে এখানে একটা ব্লাড ভেসেলস দেখতে পাচ্ছেন আপনি, এটা হচ্ছে একটা স্কেলেটাল মাসেলের ভেতরে থাকা ব্লাড ভেসেলসকে আমি নিয়ে আসলাম এখানে। দেখি তার ভেতরে কী অবস্থা। ওকে, আমরা জানি ব্লাড ভেসেলসে দুই ধরনের অ্যাড্রেনার্জিক রিসেপ্টর থাকে, ভালো কথা, আলফা ওয়ান এবং হচ্ছে বিটা টু, আলফা ওয়ান এবং বিটা টু। ওকে, আচ্ছা, এই দুই ধরনের অ্যাড্রেনার্জিক রিসেপ্টর আমাদের ব্লাড ভেসেলসে থাকে। মজার বিষয়, এটা একদম খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, যে ব্লাড ভেসেলসে দুই ধরনের অ্যাড্রেনার্জিক রিসেপ্টর থাকে, বাট আলফা ওয়ান রিসেপ্টরটা কিন্তু প্রিডমিনেন্ট। মনে করেন 10টা রিসেপ্টর আছে অ্যাড্রেনার্জিক, তার মধ্যে জাস্ট ফর অ্যান এক্সাম্পল 6টাই হলো আলফা ওয়ান, বা 7টা হলো আলফা ওয়ান, আর 3টা হলো বিটা টু। তাহলে বলেন তো, সিম্প্যাথেটিক স্টিমুলেশন বিটা টুর মাধ্যমে ভ্যাসো ডাইলেশন করতে যাচ্ছে 3 টাইমস, আবার আলফা ওয়ান রিসেপ্টরের মাধ্যমে 7 টাইমস ভ্যাসো কনস্ট্রিকশন করছে একই ব্লাড ভেসেলসের উপরে। তাহলে এই ব্লাড ভেসেলসটার নিট ইফেক্টটা কী? ভ্যাসো কনস্ট্রিক্টেড নাকি ভ্যাসো ডাইলেটেড? ভ্যাসো কনস্ট্রিক্টেড, যেহেতু আলফা ওয়ান রিসেপ্টরটা প্রিডমিনেন্ট। এখন আপনি বলবেন, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা করলেন? কেন আলফা ওয়ানটা প্রিডমিনেন্ট? ইয়েস, অ্যানাফাইল্যাক্সিস হয়ে যেত নাইলে। এই যে দেখেন, আমাদের ব্লাড প্রেশার মেনটেন করার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভ্যাসোমোটর টোন। ব্লাড ভেসেলসগুলো অলওয়েজ ন্যাচুরালি একটু ভ্যাসো কনস্ট্রিক্টেড অবস্থা থাকে, না হলে কিন্তু ভ্যাসোমোটর টোন মেনটেন হতো না, আমরা সবাই কলাপস হয়ে যেতাম ব্লাড প্রেশার ফল করে। এই কারণে আলফা ওয়ানটা প্রিডমিনেন্ট, এবং আলফা ওয়ানের মাধ্যমে সিম্প্যাথেটিকটা আমাদের ব্লাড প্রেশারটাকে বেজাল লেভেল 120/80 মেনটেন করছে। ঠিক আছে, আচ্ছা, এই ইনফরমেশনটাকে মাথায় রাখেন। এখন আপনারা যদি ক্যাডজেন্টটা একটু খুলেন, অটোনমিক নার্ভাস সিস্টেমের একদম প্রথম কিংবা সেকেন্ড পেজে আপনারা পাবেন যে স্কেলেটাল মাসেলে এখানে একটা ব্যতিক্রম আছে। স্কেলেটাল মাসেলে যে ব্লাড ভেসেলসগুলো থাকে, সেখানে সিম্প্যাথেটিক নিউরন এপিনেফ্রিন রিলিজ না করে অ্যাসিটাইলকোলিন রিলিজ করে। অ্যাসিটাইলকোলিন, হ্যাঁ, এটা। আচ্ছা, এখন অ্যাসিটাইলকোলিন কী করে আপনি আমাকে বলেন। অ্যাসিটাইলকোলিন এন্ডোথেলিয়ামের উপরে থাকা M3 রিসেপ্টরের উপরে বসে নাইট্রিক অক্সাইড সিনথেসিস বাড়িয়ে দেয়। নাইট্রিক অক্সাইডটা আলটিমেটলি পরে এন্ডোথেলিয়াম থেকে ডিফিউজ হয়ে তার নিচে থাকা স্মুথ মাসেল সেলের মধ্যে ডিফিউজ হয়ে সেই স্মুথ মাসেল সেলকে রিল্যাক্স করে, ফলে ভ্যাসোডাইলেশন হয়। দ্যাট মিনস M3 রিসেপ্টর অফ এন্ডোথেলিয়াল সেলস কজেস ভ্যাসোডাইলেশন। তাহলে দেখেন, আসছে সিম্প্যাথেটিক স্টিমুলেশন, কিন্তু হচ্ছে ভ্যাসোডাইলেশন। কেন? কারণ স্কেলেটাল মাসেলে থাকা সিম্প্যাথেটিক নিউরনগুলো অ্যাসিটাইলকোলিন রিলিজ করে। আচ্ছা, এখন এই বিষয়টা নিয়ে একটু এখনও কনফিউশন আছে, হ্যাঁ, এটা দেখবেন লেখা আছে বইয়ে। সো আমরা যেটা মনে রাখবো, যেটা ওয়েল অ্যাপ্রুভড, ব্লাড ভেসেলসে আলফা ওয়ান প্রিডমিনেন্ট,
বিটা 2টা সংখ্যায় কম থাকে, ভালো কথা। এবং এই কারণে সিম্প্যাথেটিক স্টিমুলেশনটা ভ্যাসো কনস্ট্রিকশন করে। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবেন যে সিম্প্যাথেটিক স্টিমুলেশন একজনের কাছে হার মানে, যে ও আসলে সিম্প্যাথেটিক স্টিমুলেশন বলে ভাই ওকে এখন তুমি রাজা বনের, আমি কিছু না। ইয়েস, এটা গাইটনের রেফারেন্স। গাইটনে আপনারা পাবেন কথাটা লোকাল টিস্যু ব্লাড ফ্লো মেকানিজম চ্যাপ্টারটাতে। ওকে, দেখেন ডিউরিং এক্সারসাইজ আপনার স্কেলেটাল মাসেলগুলো খুব হেভি এক্সারসাইজ করছে, খুব বেশি কাজ করছে। স্কেলেটাল মাসেল এক্সারসাইজ করছে মানে কি, কন্ট্রাকশন রিল্যাক্সেশন করছে। তাহলে এই যে কন্ট্রাকশন হয়, প্রত্যেকটা কন্ট্রাকশনে প্রচুর এটিপি লাগে, কারণ এটিপিটাই আমরা জানি কী করে, সে মায়োসিন হেডকে অ্যাক্টিভ করে। দ্যাট মিনস ডিউরিং এক্সারসাইজ আপনার মাসেল প্রচুর পরিমাণে এটিপি ইউজ করছে। এখন একটা এটিপি ইউজ করলে সাথে সাথে একটা বাই প্রোডাক্ট তৈরি হয়, সেটার নাম হচ্ছে অ্যাডেনোসাইন ফসফেট এবং অ্যাডেনোসাইন। ঠিক আছে, অলমোস্ট সেম। এই অ্যাডেনোসাইনটা কিন্তু ভ্যাসোডাইলেশন করে, গাইটনে পাবেন এটা। সাথে ডিউরিং মেটাবলিজম যেহেতু সে গ্লুকোজকে বার্ন করছে, তার সাথে আপনারা জানেন অ্যারোবিক অক্সিডেশনের সময় কী তৈরি হয়, প্রচুর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইডটা মনে করেন এই যে রাউন্ড যে সেলটা আমি দিলাম, এই রাউন্ড সেলটা হলো এখানে একটা স্কেলেটাল মায়োসাইট। হ্যাঁ, আমি প্রতীকী হিসেবে রাউন্ড করে আঁকলাম। ওকে, এখন এখান থেকে কার্বন ডাইঅক্সাইডগুলো ডিফিউজ হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ হচ্ছে, অ্যাডেনোসাইন আসছে, সাথে পটাশিয়াম আয়ন রিলিজ হচ্ছে, এবং এই যে কার্বন ডাইঅক্সাইড যে আয়নটা ডিফিউজ হয়ে বের হয়ে যাচ্ছে মাসল থেকে, হ্যাঁ, ও কী করে আবার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এখানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে না, এই ওয়াটারের সাথে সে যখন কী হয় মানে রিয়্যাক্ট করে, তখন এই কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হয় H2CO3। ওই H2CO3টা আবার ভেঙে H প্লাস HCO3 মাইনাস। এই যে H প্লাস আয়নটা, হাইড্রোজেন আয়ন, ও কিন্তু ব্লাড ভেসেলসকে ভ্যাসোডাইলেশন করে। তাহলে দেখেন ডিউরিং এক্সারসাইজ আপনার স্কেলেটাল মাসেলে মেটাবলিক ডিমান্ড বেড়ে যাওয়ায় কিছু ভ্যাসোডাইলেটর সাবস্টেন্স তৈরি হয়, যেগুলো কি এই যে এগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এগুলো কি করে আপনার ভ্যাসোডাইলেশন করে। তো যখন স্কেলেটাল মাসেলে এই ভ্যাসোডাইলেটর সাবস্টেন্সগুলো বেশি বেশি রিলিজ হচ্ছে, ওই সার্টেন মোমেন্টটাতে সিম্প্যাথেটিক স্টিমুলেশনের কোনো রোল ওই সার্টেন সময়ের জন্যে, আবারও বলছি ওই সার্টেন সময়ের জন্যে সিম্প্যাথেটিক স্টিমুলেশনটা কাজ করতে পারে না বা তার রোল থাকে না, তখন ওরাই আপার হ্যান্ড নিয়ে নেয় ভ্যাসোডাইলেটর। দ্যাট মিনস ডিউরিং এক্সারসাইজ আপনার স্কেলেটাল মাসেলের ব্লাড ভেসেলস ভ্যাসোডাইলেশন হয়, যদিও এখানে সিম্প্যাথেটিক স্টিমুলেশন অ্যাক্টিভেটেড। ঠিক আছে, ওকে। তো ভালো কথা, ভ্যাসোডাইলেশন হলো। এখন আপনি বলবেন আচ্ছা স্কেলেটাল মাসেলের ব্লাড ভেসেলস তো ভ্যাসোডাইলেশন হলো, আচ্ছা আমি বুঝলাম, তো আমার তো ব্লাড ভেসেলস শুধু স্কেলেটাল মাসেল না, আমার তো জিআইটিতে আছে, রেনাল আছে, সেরেব্রাল আছে, কার্ডিয়াক আছে, স্কিন ব্লাড ফ্লো আছে, এবং আমাদের কার্ডিয়াক আউটপুটের একটা মেজর অংশ হচ্ছে পোর্টাল সার্কুলেশনে যায়, সেখানেও ব্লাড ফ্লো আছে। তো ওই ব্লাড ভেসেলসগুলোতে ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশনের সময়, ওইখানেও তার মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়তেছে না। তো ওগুলো যেহেতু ভ্যাসো কনস্ট্রিক্টেড, স্কেলেটাল মাসেলের ব্লাড ভেসেল ভ্যাসো ডাইলেটেড, বাট রেস্ট অফ দ্য পার্ট আপনার বডির ভ্যাসো কনস্ট্রিক্টেড, তাহলে ওখানে তো টিপিআর বেড়ে যাচ্ছে। ইয়াস, ভেরি নাইস পয়েন্ট। আসেন এবার আপনাকে এই ডায়াগ্রামটা একটু দেখাই। আপনি একটু দেখেন ডিউরিং এক্সারসাইজ আপনার পোর্টাল সার্কুলেশনের ব্লাড ফ্লো কমে যাচ্ছে, আপনার রেনাল ব্লাড ফ্লো কমে যাচ্ছে, বোনসে ব্লাড ফ্লো কমে যাচ্ছে, আপনার স্কিনে ব্লাড ফ্লো কমে যাচ্ছে। এই জায়গাটা আপনারা একটু কারেকশন করবেন। হ্যাঁ, এটা অনলাইন থেকে নেওয়া, তো এখানে এই জায়গাটা একটু কারেকশন করবেন। দেখেন ব্রেইন এবং হচ্ছে আমাদের হার্ট, এই দুই জায়গায় ব্লাড ফ্লো কমে না, নর্মাল অর ইনক্রিজড। হ্যাঁ, এটা এনসিবিআই রেফারেন্স, খুবই ট্রাস্টেড একটা অনলাইন সাইট, এটা এনসিবিআই, হ্যাঁ, একটা জার্নাল আর কি, ওদের রিসার্চ খুবই খুবই ইনফরমেটিভ এবং এভিডেন্স বেসড। তো ডিউরিং এক্সারসাইজ যত যাই হোক, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদের বডিটাকে সেট করে রেখেছেন। আপনার হার্ট, ব্রেইন, এখানেও ঠিক একইভাবে স্কেলেটাল মাসেলের রোলটা ফলো করে। কি, এখানেও ওই যে মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, দেখেন ডিউরিং এক্সারসাইজ আপনার হার্টকে অনেক বেশি কাজ করতে হচ্ছে, এবং ব্রেইনের যেহেতু আলটিমেটলি হোল বডির কাজটা নিয়ন্ত্রণ করছে ব্রেইন, এবং ওই সার্টেন মোমেন্টে ব্রেইনের মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যায় ডিউরিং এক্সারসাইজ, এবং ওই সময়ে ব্রেইনের মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, ফলে ওই যে ভ্যাসোডাইলেটর সাবস্টেন্স রিলিজ হচ্ছে সেরিব্রাল ব্লাড ভেসেলসগুলোর উপরে, ফলে তারাও ভ্যাসোডাইলেশন করছে। দ্যাট মিনস ডিউরিং এক্সারসাইজ সব কমে যাক, ব্লাড ফ্লো, হার্ট এবং ব্রেইনের ব্লাড ফ্লো কমে না, এটা হচ্ছে নর্মাল
অর রেজড, ঠিক আছে, নর্মাল বরঞ্চ অথবা কিছু বেড়ে যেতে পারে। ওকে, আর সব কমে যাচ্ছে। এখন আপনারা দেখেন মেইন যে পাওয়ার লাইন, এই পাওয়ার লাইনটা একটু লক্ষ্য করেন তো, এই পাওয়ার লাইনটা কিন্তু প্রচুর ভ্যাসোডাইলেশন হয়ে গেছে দেখেন। আর সব ভ্যাসো কনস্ট্রিক্টেড, বাট স্কেলেটাল মাসেলের যে ব্লাড ফ্লো সেটা অনেক বেড়ে গেছে এবং এটা অলমোস্ট 80 to 85% ব্লাড নিচ্ছে আপনার হার্টের। দ্যাট মিনস আপনার ডিউরিং এক্সারসাইজ আপনার হার্ট ম্যাক্সিমাম ব্লাড পাঠাচ্ছে স্কেলেটাল মাসেলকে। আর এই ম্যাক্সিমাম ব্লাড যে পথে যাচ্ছে সেই পথটা ভেসো ডাইলেশন অবস্থায় আছে। ফলে অন্যান্য ব্লাড ভেসেলসগুলো, অন্যান্য সিস্টেম, পোর্টাল সিস্টেম, আপনার রেনাল সিস্টেম, আপনার যে ইন্টিগুমেন্টারি সিস্টেম, ওদের ভ্যাসো কনস্ট্রিকশন থাকলেও হার্টের উপরে এই মুহূর্তে কোনো ইফেক্ট আসছে না। কেন? কারণ হার্ট এখন ম্যাক্সিমাম ব্লাড পাঠাচ্ছে স্কেলেটাল মাসেলে এবং হার্টের ওই পথটা ভ্যাসো ডাইলেটেড অবস্থায় আছে। মনে করেন আমি এখান থেকে ঢাকায় যাব, এখন আমি এখান থেকে ঢাকায় মোট 5টা রুটে যেতে পারি। একটু এটা বলছি যা তাহলেই আপনাদের কনফিউশনটা একটু ক্লিয়ার হবে ইনশাল্লাহ। মনে করেন আমি এখন এই মুহূর্তে আছি সিটিজিতে, চট্টগ্রামে আছি, আমার লোকেশন হচ্ছে এই ঢাকায়। আচ্ছা, ভালো কথা। এখন ঢাকায় যাচ্ছে আমি এই রুটে যাচ্ছি, কিন্তু আমার জন্য আরও অনেকগুলো রুট ছিল। এই যে দেখেন, এখানে 3টা রুট, এখানে 3টা রুট, এই 6টা রুট ফেলে আমি মাঝখানের রাস্তাটা দিয়ে যাচ্ছি। তাহলে দেখেন, এবং আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সে রুটটাই কিন্তু ডাইলেটেড অবস্থায় আছে। তাহলে আমার কি যেতে সময় লাগবে? আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি ঢাকায় মেইন রোড, সেখানে এই মুহূর্তে কোনো ট্রাফিক জ্যাম নাই, বাকিগুলোতে ট্রাফিক জ্যামে ভরা, ন্যারো রোড, অনেক গাড়ি সেখানে। বাট আমার তো সেটা আমার গন্তব্যে ঢাকায় যেতে আমার দেরি হবে না, কারণ আমি যে পথে যাচ্ছি সেই পথে জ্যাম নাই, সেই পথটাই ভ্যাসোডাইলেটেড। তা আমার তো টিপিআর কম, ট্রাফিক জ্যাম কম, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কম, তাহলে ডায়াস্টলিক ব্লাড প্রেশার কমে যাবে। ইয়েস, এটাই পয়েন্ট। ডিউরিং এক্সারসাইজ স্কেলেটাল মাসেলে কার্ডিয়াক আউটপুটের ম্যাক্সিমাম পোর্শন চলে যায় 80 to 85%, এবং সেই রুটটাই ভ্যাসোডাইলেটেড অবস্থায় আছে ডিউ টু ভ্যাসোডাইলেটেড সাবস্টেন্স রিলিজ। ওকে, ফলে আপনার এখানে ব্লাড প্রেশার, দ্যাট মিনস ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে, কিন্তু সিস্টোলিক বাড়বে। কেন বাড়বে? কারণ মাস্কুলার এক্সারসাইজের কারণে আপনার কাফ মাসেল বেশি বেশি ভেনাস রিটার্ন পাঠাচ্ছে হার্টে, ঠিক আছে। প্লাস আবার অ্যাড্রেনার্জিক অ্যাক্টিভিটির কারণে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির কারণে, এই যে বিটা 1 রিসেপ্টরের উপরে কাজ বেশি বেশি করে তারা হার্ট রেট এবং ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে দিচ্ছে, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাচ্ছে। আর কার্ডিয়াক আউটপুট বাড়লে সিস্টোলিক বাড়বে। টিপিআর কী হয়েছে আমার দরকার নেই, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে মেইন বেসিক কনসেপশনটা। তারপরে আমি এখন যেটা বললাম সেটা মনে রাখেন, ব্লাড ভেসেলসে আলফা 1 বেশি, বিটা 2 কম, কিন্তু এই ক্ষেত্রে আলফা 1 বিটা 2 ম্যাটার না, ম্যাটার হচ্ছে ভ্যাসোডাইলেটর সাবস্টেন্স। ওই ভ্যাসোডাইলেটর সাবস্টেন্স রিলিজ হলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়লেও ব্লাড ভেসেলসটা ভ্যাসোডাইলেশন করবে, কারণ ওই সময় ব্লাড ভেসেলসটা এই ভ্যাসোডাইলেটর সাবস্টেন্সদের কথা শুনে, ওই তখন প্রেসিডেন্ট। ওকে, তত্ত্বাবধায়ক সরকার। থ্যাংক ইউ সবাইকে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, অ্যান্ড প্লিজ বি কানেক্টেড উইথ মি অ্যান্ড কিপ মি ইন ইউর প্রেয়ার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।